যে চুক্তিকে অসম্ভব বলা হচ্ছিল সেটাই কি এখন ইরানের শর্তে বাস্তব হতে যাচ্ছে? ট্রাম্প কি শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করলেন, নাকি এর পেছনে আছে আরো বড় কূটনৈতিক পরিকল্পনা? আজকের প্রতিবেদনে থাকছে পুরো বিশ্লেষণ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবারও জটিল মোড়ে। টানা উত্তেজনা, দীর্ঘ আলোচনা আর অনিশ্চয়তার মধ্যেই সামনে এসেছে নতুন এক সমীকরণ। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টার বৈঠকের পরেও আনুষ্ঠানিক চুক্তি না হলেও আলোচনা গতিপথে বদলে গেছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষকেরা। 2 সপ্তাহের যুদ্ধবিরোধী মেয়াদ শেষ হতে চলেছে। সময় যত কমছে, চাপ ততই বাড়ছে। আর ঠিক এই সময় সামনে আসছে এমন সব তথ্য যা বলছে আলোচনায় ইরানের অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। শুরু থেকেই তেহরান তাদের দাবিতে অনড় ছিলেন, আর এই অনড় অবস্থাতেই এখন আলোচনার কেন্দ্রে সবচেয়ে বড় ইস্যু পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র দীর্ঘ 20 বছরের সীমাবদ্ধতা চাইলেও ইরান জানিয়ে দেয় যে 5 বছরের বেশি কোনো শর্ত তারা মেনে নেবে না। এখানেই তৈরি হয় বড় অচলাবস্থা। কিন্তু কূটনৈতিক মহলের দাবি, শেষ পর্যায়ে ওয়াশিংটন তাদের অবস্থান কিছুটা নমনীয় করেছে, আর সেখান থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। ট্রাম্প কি তবে ইরানের সমস্ত শর্তই মেনে এগোচ্ছেন? এই পারমাণবিক ইস্যু নয়, হরমুজ প্রণালী নিয়েও ইরান কড়া অবস্থান নিয়েছে। বিশ্বের বড় অংশ জ্বালানি এই রুটের ওপর নির্ভরশীল, আর এই কৌশলগত অবস্থানকে ইরান সরাসরি আলোচনার হাতিয়ার বানিয়েছে। তাদের বার্তা পরিষ্কার, অবরোধ না করলে সরাসরি সহযোগিতাও নয়। এই অবস্থান আলোচনার বড় চাপ তৈরি করেছে। এরপর আসে অর্থনৈতিক শর্ত, জব্দ হওয়া $20 বিলিয়ন ফেরত, সঙ্গে $270 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি। প্রথমে অনেকেই এই সমস্ত দাবি কেবল দর কষাকষির কৌশলই বলেছিলেন, কিন্তু এখন বিশেষ বিশ্লেষকরা বলেছেন এই দাবিগুলোর কয়েকটি বাস্তব আলোচনার অংশ হয়ে গেছে। আর এখানেই বড় পরিবর্তন, কারণ চুক্তি যদি ইরানের শর্ত ঘিরেই গড়ে ওঠে, তাহলে সেটি শুধু একটি সমঝোতা হবে না, এটি হবে আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন চূড়ান্ত চুক্তি এখনো হয়নি। অনেকেই এই কথা বলছেন এই বক্তব্য ব্যর্থতার ঘোষণা নয়, বরং দর কষাকষি চলমান থাকার ইঙ্গিত। 22 এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে সমঝোতা না হলে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই এখনই সব পক্ষই সময়ের সঙ্গে লড়ছে। পাকিস্তানও এই পর্যায়ে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা নিচ্ছে ইসলামাবাদ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই সমঝোতায় আসলে কে লাভবান? ইরান যদি তাদের মূল শর্তগুলোর প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আঞ্চলিক প্রভাব অনেকটাই বাড়বে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন যদি এই ছাড় দেয়, তাহলে সমালোচনার মুখেও পড়তে পারে, কারণ বিরোধীরা এটিকে চাপের মুখে নতি স্বীকার বলবে। আবারও সমর্থকরা বলতে পারে বড় সংঘাত ঠেকাতে এটি কৌশলগত সমঝোতা। 2 ব্যাখ্যাই এখন আলোচনায়। তবে বাস্তব হচ্ছে, যে সমস্ত শর্ত একসময় অগ্রহণযোগ্য মনে হচ্ছিল, এখনই সেইগুলোই আলোচনার কেন্দ্রে। আর এটি সবচেয়ে বড় বার্তা। পশ্চিম এশিয়ায় বহুদিন ধরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কূটনৈতিক সমীকরণ সরাসরি শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েল, সৌদি আরব, উপসাগরীয় জোট সবাই এখন এই একই চুক্তির দিকেই তাকিয়ে আছে, কারণ এই চুক্তির ফল শুধু ওয়াশিংটন আর তেহরান সম্পর্কে নির্ধারণ করবে না, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন, শেষ মুহূর্তে কি চূড়ান্ত স্বাক্ষর হবে, নাকি আবারও আলোচনা ভেঙে যাবে? ট্রাম্প কি সত্যি ইরানের সমস্ত শর্ত মেনে এগোচ্ছে, নাকি এটি খুব বড় ধরনের একটা কৌশল যার পুরো চিত্র এখনো সামনে আসেনি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে সামনে পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা। আপনার মতে এটি কি ইরানের কূটনৈতিক জয়, নাকি ট্রাম্পের হিসেবে সমঝোতা? মতামত জানতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে।